আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন বলো তো আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা? আমার কথা ঠিকঠাক মতো শোনা যাইতেছে কিনা বলো তো দেখি। আপনারা একটু দ্রুত জয়েন হয়ে নাও, আমরা ক্লাস স্টার্ট করবো খুব দ্রুত। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, একটু দ্রুত জয়েন হয় না, আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। শোনা যায় ভাইয়া? জি ভাইয়া, ক্লিয়ার। তো যেহেতু ক্লিয়ার, আমরা একটু পড়াশোনায় চলে যাই। তো তোমাদের এই গ্রুপে পরিচিত বন্ধুদেরকে একটু মেনশন দাও। ও আচ্ছা, ঠিক আছে। তো চলো শুরু করে দেই। তো আমরা আজকে স্টার্ট করতেছি আমাদের ফিজিক্স 1 এর পঞ্চম চ্যাপ্টারটা, যার নাম হচ্ছে বল ও ঘর্ষণ। এখন আমরা গত লেকচারে ফিজিক্স 1 এর 4 নম্বর চ্যাপ্টারটা পড়ছিলাম, সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি চ্যাপ্টারটা পড়ছিলাম। তো আজকে আমরা পঞ্চম চ্যাপ্টারটা স্টার্ট করতেছি। আমরা কিন্তু গত লেকচারে চতুর্থ চ্যাপ্টারটা সম্পূর্ণ ঠেকাইছি। ওই চ্যাপ্টারটা তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের চেয়ে একটু বেশি কঠিন। তো ওই চ্যাপ্টারে তোমাদেরকে আরেকবার রেকর্ড ভিডিওটা দেখতে হবে, আশা করি তোমরা দেখছো। তো আমরা আজকে আমাদের এই নতুন চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারটা স্টার্ট করি। দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে বল ও ঘর্ষণ। তো এটা চ্যাপ্টার তো আমরা এসএসসিতে পড়ে আসছি, বল কি এগুলো তো আমরা জানি, সবকিছু জানি, বাট আমি তারপরেও তোমাদেরকে এগুলোকে সবগুলোকে একটু করে ব্যাখ্যা করব। তো চলো শুরু করে দেই। দেখো, বলটা কি, প্রথমে আমি এই বল কনসেপ্টটা নিয়ে পড়াশোনা তোমাদেরকে একটু লেকচার দিব, এরপর ঘর্ষণ আলোকে লেকচার দিব। তো বল জিনিসটা কি এটাকে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেব, ওই রিলেটেড প্রতিপাদন করে দেব দুই একটা, এরপর ঘর্ষণ রিলেটেড। তো শুরুতে বলে নিতেছি, এই অধ্যায়ের যে পড়াশোনাগুলো এগুলো কিন্তু আমরা এসএসসিতে করে আসছি। এই অধ্যায়ের যে দুইটা রচনামূলক প্রতিপাদন করে দিব বল রিলেটেড, ওগুলো কিন্তু আমরা এসএসসিতে করে আসছি। তো আমাদের টেনশন নাই, রচনামূলক এই অধ্যায় থেকে আসলে 8 মার্কের মধ্যে আমরা 8 মার্কে ক্যারি করতে পারবো। বাট অতি সংক্ষিপ্ত যে বিভাগটা আছে, তো ওইখান থেকেই ঘর্ষণ রিলেটেড দুই একটা কোশ্চেন আসছে, জাস্ট ওইটা প্রতিপাদন 3 মার্কের প্রতিপাদনটা আমাদের কাছে নতুন একটু লাগবে। ওইটা যদি করতে পারি তাহলে এই অধ্যায় থেকে 11 মার্ক ক্যারি করা কোনো ব্যাপার না। তো চলো শুরু করে দেই। দেখো, প্রথমে বলে নিতেছি যে বলটা কি ভাইয়া, বলটা কি বলো তো দেখি। এগুলো তো আমরা এসএসসিতে পড়ে আসছি। দেখো আমি বলতেছি, বল হচ্ছে যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে, কিংবা গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করে, তাকে বল বলে। বলটা কি ভাইয়া? যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে, কিংবা গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন ঘটায়, তাকে বল বলে। এক্সাম্পল হিসেবে আমি বলতেছি, ধরো এই যে একটা বস্তু আমার হাতে মার্কার আছে, এই মার্কারটা হচ্ছে স্থির। তো এই মার্কারটার উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে দেখো তো মার্কারটা গতিশীল হয়ে গেল। মার্কারটার উপর বল প্রয়োগ করার কারণে মার্কারটা গতিশীল হয়ে গেল, চলতে শুরু করলো। তাহলে বলের প্রভাবে বস্তু গতিশীল হয়। আবার একটা ধরো এই যে এই মার্কারটা আমার চলতেছে, মানে ও চলমান বস্তু। তো বল প্রয়োগ করে আমি এই হাত দিয়ে বল প্রয়োগ করে দেখো ওকে স্থির করে দিছি, তাহলে বলের প্রভাবে বস্তু স্থির হইতেছে। তাহলে বল কি করতেছে? বস্তুটাকে, স্থির বস্তুকে গতিশীল করতেছে, গতিশীল বস্তুকে স্থির করতেছে, আবার গতিশীল বস্তুর গতির ডিরেকশনও পরিবর্তন করে। কিভাবে? দেখো, মার্কারটা এই বরাবর আসতেছে, তো এইটাকে আমি এই বরাবর বল অ্যাপ্লাই করলে দেখো তোমাদের দিকে যাবে। দেখো আমি আবার বলতেছি, মার্কারটা এই বরাবর আসতেছে, এটাকে বল অ্যাপ্লাই করলাম এই বরাবর, দেখো এটা তোমাদের দিকে যাইতেছে। তাহলে এর ডিরেকশন ছিল এই বরাবর, এটাকে বল অ্যাপ্লাই করার কারণে এর দিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ক্যামেরার দিকে চলে গেছে।
তাহলে বলটা কি করতেছে, একটা স্থির বস্তুকে গতিশীল করলো, আবার গতিশীল বস্তুকে স্থির করলো, কিংবা গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন ঘটাইতেছে। তো এইটাকে বলা হইতেছে মূলত বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো তো বল জিনিসটা ক্লিয়ার কিনা, বল জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে বলো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। ইফতিখার আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া। ইফতিখার আহমেদ ক্লিয়ার ভাইয়া। এমডি গফফারি বলছে ক্লিয়ার ভাইয়া। তো যেহেতু বলের কনসেপ্ট ক্লিয়ার, আমরা একটু এবার সামনের দিকে যাই। সকলে বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। আদনিন আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া। তো যেহেতু ক্লিয়ার, আমরা একটু সামনের দিকে যাই। তাহলে বলের আগে আমি ডেফিনিশনটা লিখে দিতেছি, যেহেতু ক্লিয়ার হয়েছে এটা ডেফিনিশনটা লিখে দিতেছি, দেওয়ার পর আমরা একটু সামনের দিকে আগাই। বল কি, যা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে, কিংবা গতির দিক পরিবর্তন করে, তাকে বল বলে। তাহলে বল জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। আমি এক্সাম্পলও দিয়ে দিছি যে বল কিভাবে বস্তুর গতির দিককে পরিবর্তন করায়, কিভাবে বস্তুকে স্থির করায়, আবার কিভাবে বস্তুকে গতিশীল করায়, এর এক্সাম্পলও দিয়ে দিছি। তো বল যেহেতু ক্লিয়ার, এগুলো আমরা এসএসসিতে পড়ে আসছি। তো যেহেতু বল জিনিসটা ক্লিয়ার, আমরা একটু বলের ক্লাসিফিকেশনে চলে যাই। দেখো এই বলের ক্লাসিফিকেশন করতেছি। দেখো এই মৌলিক বল, পৃথিবীতে মৌলিক বল হচ্ছে 4টা। পৃথিবীতে মৌলিক বল কয়টা ভাইয়া? 4টা। একটা হচ্ছে মহাকর্ষ বল, এগুলো আমরা এসএসসিতে পড়ে আসছি, মহাকর্ষ বল। 2 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বক বল, 3 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল, 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। বলের কিন্তু অনেকভাবে ক্লাসিফাইড করা যায়, বাট আমরা ওই দিকে যাব না। আমরা মৌলিক বল, এই মহাবিশ্বের মৌলিক বল হচ্ছে 4টা। এই 4টা বল ব্যতীত যা আছে সেগুলো যৌগিক বল। তো এই মৌলিক বল হচ্ছে 4টা মৌলিক বল। 4টা মৌলিক বলের মধ্যে একটা মহাকর্ষ, 2 নম্বরটা হচ্ছে তড়িৎ চুম্বক, 3 নম্বর হচ্ছে সবল নিউক্লিয়, 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয়। তো মহাকর্ষ বলটা কি? এগুলো আমাদের এক্সামে আসে না, জাস্ট আমি তোমাদের একটু পড়াইতেছি, কারণ একটু এগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার। এগুলো আমরা অনেকদিন আগে পড়ে আসছি, তো একটু ভুলে যেতে পারি। এগুলো আমাদের এক্সামে আসে না, তারপরে বলে নিতেছি টুকটাক, ডেফিনিশন এগুলো লিখে দিতেছি না কিন্তু। মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল হচ্ছে যে এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। তাহলে মহাকর্ষ বল কি? মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে আকর্ষণ বল। ধরো আমি একটা বস্তু, আমার সামনে ক্যামেরা আছে একটা বস্তু, তো এই 2টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। আবার তুমি আসো এবং তোমার সামনে তোমাদের মোবাইলটা আছে, তাহলে তুমি এবং তোমার মোবাইলের মধ্যকার যে আকর্ষণ বল, এই বলটাও হবে তোমাদের মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের কনসেপ্ট ক্লিয়ার? আশা করি মহাকর্ষ বলের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার একটু তড়িৎ চুম্বক বলের দিকে যাই। তড়িৎ চুম্বক বলটা কি? 2টা আহিত কণা বা আধানযুক্ত কণা, তাদের আধানের কারণে একে অপরকে যে বলে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, সেই বলটাকে বলা হইতেছে তড়িৎ চুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটাকে ইংরেজিতে বলা হয়। তাহলে তড়িৎ চুম্বক বলটা কি? 2টা আধানযুক্ত কণা, ধরলাম একটা আধানযুক্ত কণা প্লাস এবং আরেকটা আধানযুক্ত কণা মাইনাস। তো এই 2টা কণার মধ্যে যে আকর্ষণ বলটা আছে,
এই বলটাকে বলা হবে ভাইয়া কি বল? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎচুম্বক বল। তাহলে এই তড়িৎচুম্বক বলটাও ক্লিয়ার। এবার সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বহিস্থ অবস্থিত ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলটাকে বলা হইতেছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল যেটাকে ইংরেজিতে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলে। তাহলে সবল নিউক্লিয় বলটা কি ভাইয়া? সবল নিউক্লিয় বল হইতেছে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ বলটা সেটাকে বলা হইতেছে সবল নিউক্লিয় বল। আশা করি এটা ক্লিয়ার হইতেছে। এই যে প্রোটন প্লাস ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এবার দুর্বল নিউক্লিয় বলটা কি ভাইয়া? দেখো, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে পরমাণুর মধ্যকার কণাগুলোর এমন একটা আকর্ষণ বল যার কারণে পরমাণুর মধ্য থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়। তাহলে এই যে আলফা, বিটা, গামা, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো যে বলের কারণে নির্গত হইতেছে সেই বলটাকে বলা হইতেছে দুর্বল নিউক্লিয় বল। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এগুলো আমাদের লাগবে না, জাস্ট একটু টুকটাক পড়াইলাম তোমাদেরকে। এগুলো আমাদের সেমিস্টার ফাইনালও আসে না, মিড টার্মও আসে না। তোমাদের সর্বোচ্চ কোশ্চেন করতে পারে বল কয়টা, এবং একটা ডেফিনিশন এগুলো আসে না, একবারও আসে না। তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো, একটু সামনের দিকে আগাই। এই ভাই, ওই যে ডাস্টারটা দৃষ্ট বন্ধ। থ্যাংক ইউ বন্ধু। তাহলে বল সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো যেহেতু বলের কনসেপ্ট ক্লিয়ার, আমরা একটু এবার সামনের দিকে আগাই। দেখো, এ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউটনের গতির সূত্রগুলো। এই সূত্রগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট বিষয়, কারণ এখান থেকে আমাদের রচনামূলক কোশ্চেন আসবে। তো স্যার, নিউটন তার গতির সূত্র দিয়ে গেছে। এই নিউটন তিনটা গতির সূত্র দিয়ে গেছে। নিউটন স্যার তিনটা গতির সূত্র দিয়ে গেছে। দেখো, একটা বস্তুর উপর যদি আমি বল প্রযুক্ত করি, বলের প্রভাবে ওই বস্তুটা যে গতিশীল হইতেছে, এই গতিশীল অবস্থাটাকে তিনি তিনটা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করছে। এই সূত্র তিনটা এখন আমি তোমাদেরকে একটু এক্সপ্লেনেশন করে দেব। দেখো, এই তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং চলন্ত বস্তু চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। এগুলোও কিন্তু আমরা ভাই এসএসসি তে পড়ে আসছি, এগুলো নতুন কোনো বিষয় না। তাহলে প্রথম সূত্রটা কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। নিউটনের প্রথম সূত্রটা কি? গতির প্রথম সূত্রটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। এক্সাম্পল দিতেছি, দেখো বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। আমার হাতের উপরে একটা মার্কার আছে, মার্কারটা কি ভাইয়া স্থির আছে? তো এই মার্কারের উপর যদি বল না প্রয়োগ করি, এই মার্কারটা আজীবন এটা স্থিরে থাকবে। দেখো, এটা 1 সেকেন্ড এখানে, 2 সেকেন্ড এখানে, তুমি আজীবন রাখবে, সে আজীবন স্থির থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। বাহ্যিক বল প্রয়োগ না করার কারণে বস্তু স্থির থাকে, এটা একটু এক্সাম্পল। এরপর গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। এটা কিরকম? ধরো এই যে একটা বস্তু গতিশীল আছে, এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে কি হবে ভাইয়া? বস্তুটা গতিশীল হবে। তো গতিশীল হলে এ একটা বেগ নিয়ে যাবে, এই বেগটা হইতে হবে সুষম গতিতে, এবং এই বেগটা সুষম গতিতে তো হবে, এই বস্তুটা সরল পথে আজীবন চলতে থাকবে। বাট এরকম কি বাস্তবে ঘটে? বাস্তবে তো বস্তুটা দেখো, নিক্ষেপ করে দিছি, ভূমিতে এসে পড়ে গেছে, বা কিছুক্ষণ পর ওর বেগ হয়ে যেতেছে শূন্য। এর কারণটা কি ভাইয়া? এর কারণটা হচ্ছে যে মহাবিশ্বে যে বাতাস আছে, এই বাতাসের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে, এটা ওকে বাধা দিতেছে। আবার বস্তুটা যে চলতেছে, তার গতি ঘর্ষণ বলটা তাকে বাধা দিতেছে। এই জন্য বস্তুটা কিন্তু চিরকাল চলে না। এই যে বাহ্যিক বল কিন্তু অ্যাপ্লাই হইতেছে এই বস্তুর উপর,
দেখো বস্তুটাকে নিক্ষেপ করে দিছি, বস্তুটার উপর কিন্তু বাতাসের বাধা দানকারী বল কাজ করতেছে। নিউটনের প্রথম সূত্র বলছে বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না, যেহেতু বাহ্যিক বল আমি প্রয়োগ করছি তাহলে বস্তু তো আর স্থির থাকবে না। এইটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা, আর কিছুই না। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? নিউটনের প্রথম সূত্রটা আমাকে বলো তো, আমাকে একটু কমেন্ট করো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। বলতেছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। ওই স্থির বস্তু স্থির থাকবে। তো ধরো আমার হাতে একটা মার্কার আছে, এই মার্কারটার উপর আমি বল প্রয়োগ করলাম না, তাহলে মার্কারটা স্থির আছে, এইটা আজীবন স্থির থাকবে। এটা কি চলবে বলতো দেখি? এভাবে যদি ধরে থেকে আমি আজীবন, মার্কারটা আজীবন স্থির থাকবে। তো এর উপর যেহেতু আমি বল প্রয়োগ করে নাই, এটা স্থির আছে। এটা হচ্ছে এই এতটুকু অংশের বিবৃতি। এরপর বলতেছে গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। কারণ গতিশীল বস্তু, এই যে ধরো একটা গতিশীল বস্তু, এটা চিরকাল গতিশীল থাকবে, বাট সুষম দ্রুতিতে বা সুষম বেগে চলতে থাকবে। এন্ড বাস্তবে কি এই বস্তু যদি আমি উপরে নিক্ষেপ করে দিই, এটা কি বাস্তবে এটা সুষম দ্রুতিতে চিরকাল চলে? চলে না। এর কারণ কি ভাইয়া? এর কারণটা হচ্ছে আমাদের বাতাসের বাধা দানকারী বল কাজ করে। এই বস্তু যদি রাস্তা দিয়ে চলে তাহলে রাস্তার ঘর্ষণ বল আছে, স্থিতি ঘর্ষণ বা গতি ঘর্ষণ আছে, এগুলোর কারণে এই বস্তুটা চিরকাল চলে না। বাট এই বস্তুটাকে যদি আমি কোনো ক্রমে মহাশূন্যে পাঠাইতাম, তখন কিন্তু এই ঘটনা ঘটতো, বস্তুটা সুষম দ্রুতিতে চলতেই থাকতো, আজীবন চলতেই থাকতো। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা। ক্লিয়ার ভাইয়া? সকলে বলছে ক্লিয়ার। যেহেতু ক্লিয়ার, আমি একটু সামনের দিকে আগাই। এরপর দ্বিতীয় সূত্রটা তো তোমাদেরকে একটু ব্যাখ্যা করতেছি। দেখো দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো সূত্রটা একটু লিখে নিই, তারপরে আমি বিষয়টা বুঝাইতেছি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র ভাইয়ার সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করবে বস্তু সেই দিকে গতিশীল হবে, বা ওর ভরবেগের পরিবর্তনের হারটা সেই দিকে হবে। এক্সাম্পল দিতেছি, দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা একটা এক্সাম্পল দিতেছি। ধরো এটা একটা বস্তু, এটার বস্তুর ভরটা হচ্ছে m। তো এই বস্তুর একটা বেগ ধরলাম যে ইউ আদি বেগ নিয়ে এই বস্তুটা যাত্রা শুরু করছে। তো t সময় পর বস্তুটা এইখানে পৌঁছালো, এখানে পৌঁছালে তার বেগটা ওইটা ধরলাম আমি ভি বেগ প্রাপ্ত হইলো। এই বস্তুটা, এই যে এম ভর বিশিষ্ট একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ভাইয়া এই বস্তুটা ইউ1 আদি বেগে টি সময় পর ভি বেগ প্রাপ্ত হইলো। তা আমাকে কি বলতেছে দেখো, ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা ভরবেগ কি জিনিস ভাইয়া? ভরবেগটা কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ। ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ। তা আমাকে বলতেছে ভরবেগের পরিবর্তন। তো পরিবর্তনটা আমরা কিভাবে বের করব? শেষ ভরবেগ থেকে যদি আমরা আদি ভরবেগ বাদ দেই, তাহলে আমরা ভরবেগের পরিবর্তন বের করতে পারবো। তাহলে চলো একটু ভরবেগের পরিবর্তন বের করি। তো এইখানে আদি ভরবেগটা কি হবে ভাইয়া বলো তো? আদি ভরবেগটা হবে ভর ইনটু আদি বেগ। তাহলে ভর হচ্ছে m, আদি বেগ ভাইয়া কি u1 বা u দিতে পারো। এরপর শেষ ভরবেগটা কি হবে বলো তো দেখি? শেষ ভরবেগটা কি হবে? ভরবেগ মানে ভর ইনটু বেগ। তাহলে শেষ ভরবেগ যেহেতু ভর ইনটু শেষ বেগ, শেষ বেগের ভ্যালু কত? ভি। আমাকে বলতেছে ভরবেগের পরিবর্তনের হার। তো এখান থেকে আমরা পরিবর্তনটা বের করতে পারি। তো পরিবর্তনটা কিভাবে বের করব? শেষ থেকে আদিটা বাদ দিব। তো শেষ ভরবেগটা হচ্ছে এমভি এবং আদি ভরবেগটা হচ্ছে এমইউ। তো আমার ভরবেগের পরিবর্তনের হার চাইছে। হার মানে কি ভাইয়া? ফিজিক্সে হার বলে তোমাকে বুঝতে হবে সময় দ্বারা ভাগ দিতে বলতেছে। তো এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। বা তুমি যদি এইভাবেও চিন্তা করো যে এই তুমি সময় দ্বারা ভাগ দিবে না, বা আমি বুঝি না সময়টা কি, হার বলতে ফিজিক্সের সময় বোঝায়, এটা বুঝি না, তাহলে এই জিনিসটাকে একটু ফোকাস করো। বস্তুটা টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে কতটুকু ভাইয়া? এমভি মাইনাস এমইউ। টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়েছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ পরিমাণ। তাহলে বলো তো ভাইয়া একক সময়ে কতটুকু ভরবেগের পরিবর্তন হইল?
এম ভি মাইনাস এম ইউ, এটাকে যদি আমরা একক মানে ভাগ দিতে হবে উপরের সংখ্যা দ্বারা, টি দ্বারা ভাগ দিলে একক সময়ে ভরবেগের পরিবর্তন পেয়ে যাব। তো আমাকে বলতেছে ভরবেগের পরিবর্তনের হার, এই যে পরিবর্তনের যে হারটা আছে এটা কার সমানুপাতিক বলছে? প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তু কত নিউটন বল, বস্তু কতটুকু বল প্রযুক্ত করছো? এফ পরিমাণ বল প্রযুক্ত করছো। তো এই ভরবেগের পরিবর্তনের হার এই প্রযুক্ত বল এফ এর সমানুপাতিক হবে। তাহলে আমি বলতে পারি না যে এইটা ইজ প্রপোর্শনাল টু এফ, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমি বলতে পারি। তখন একটু ফোকাস করো, আমি বলতে পারি এফ ইজ ইকুয়াল টু, এই যে সমানুপাতিক চিহ্ন এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা সমানুপাতিক থাকে আপাতত, তাহলে আমি বলতে পারি এফ ইজ ইকুয়াল টু, এখানেও এম আছে, দেখো এখানেও এম আছে, তো আমি চাইলে এই যে উপর থেকে এম কমন নিতে পারি। তো এম যদি কমন নেই তা কি থাকবে ভাইয়া? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর ভি মাইনাস ইউ ভাগ টি এটা কিসের সূত্র? ত্বরণ নির্ণয় করার সূত্র। আমাদের এই ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, এটা তো আমি গতির লেকচারে পড়াইছিলাম, এটা ত্বরণ নির্ণয়ের সূত্র। তাহলে কি দাঁড়াইতেছে? এফ ইজ প্রপোর্শনাল টু এম ইনটু এ। এখন একটু ফোকাস করো, এই যে প্রপোর্শনাল চিহ্নটা আছে, সমানুপাতিক চিহ্নটা আছে, এটাকে আমরা তুলে দিতে চাই। তো তুলে দিয়ে সমান চিহ্ন বসাইতে গেলে অবশ্যই আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। তো ওই ধ্রুবকটাকে ধরলাম কে ইনটু এম এ। এখন আমরা যদি এই বলের মানটা বের করতে চাই তাহলে এই সমীকরণে কে এর মানটা যদি বসে দেই তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে যাবো বা বলের মানটা পেয়ে যাব। তো এটা কিভাবে বের করতে পারি একটু ফোকাস করো। এটার জন্য আমাদেরকে একক বল সম্পর্কে একটু ধারণা নিতে হবে। একক বলটা কি? একক বল হচ্ছে যে বল 1 কেজি ভরের একটা বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, সেই বলটাকে বলা হইতেছে একক বল। তাহলে একক বলের সংজ্ঞা অনুসারে আমি বলতে পারি যে একটা বস্তুর ভর যদি হয় 1 কেজি বা 1 একক, এবং ওই বস্তুটা যদি ত্বরণ হয়, এর ভ্যালুটা হয় 1 একক, তাহলে তবেই তার বলের মানটা, এফ এর মানটা হবে 1 নিউটন। জাস্ট ওইখান থেকে এই ডাটাগুলো এইখান থেকে আমরা এই সমীকরণটাতে বসে দেব। এখানে যদি বসাই 1 নং সমীকরণে এই ডাটাগুলো বসাই তাহলে দেখবা যে কে এর মানটা কত হবে? এফ এর মান 1, কে এর মান আমরা বের করব, এম এর মান 1, এর মানটা 1। এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখবা কে এর মানটা দাঁড়াইতেছে 1। এখন এই কে এর মানটা যদি 1 বের করলাম, এটা এখানে প্রথম সমীকরণে বসে দিবা, বসে দিলে আমাদের ক্যালকুলেশন শেষ। এখানে একটু আমি দেখাই দিছি, আচ্ছা থাক, এই পাশে দেখার দরকার না, এই পাশে দেখাই। দেখো 1 নং সমীকরণটা কি ভাইয়া? F ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এ, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এ। তো কে এর মান কত পাইলে তুমি? 1 ইন্টু এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু দাঁড়াইলো কি ভাইয়া? এম এ ইন্টু 1 মানে এম এ। এই যে বল ইজ ইকুয়াল টু এফ, এখানে কি ভাইয়া? বল। তাহলে বল ইজ ইকুয়াল টু দাঁড়াইলো বস্তুর ভর, এম এখানে হচ্ছে ভর, আর এ কি ভাইয়া? ত্বরণ। তাহলে বল ইজ ইকুয়াল টু দাঁড়ালো বস্তুর ভর ইন্টু ত্বরণ। এই যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমি বলতে পারি যে বল এফ ইজ ইকুয়াল টু এম এ। তো তোমাদেরকে এটা প্রমাণ করতে বলবে যে দেখাও যে নিউটনের গতির সূত্র থেকে প্রমাণ করো যে এফ ইজ ইকুয়াল টু এম এ, অথবা তোমাকে বলতে পারে যে পি ইজ ইকুয়াল টু এম এফ, এইটা প্রমাণ বলতে পারে। তো এখানে এফটা কি ভাইয়া? প্রযুক্ত বল। এই পিটাও হচ্ছে প্রযুক্ত বল, জাস্ট প্রতীক শুধু চেঞ্জ করে দিছে। এম ছিল ভর, এখানেও এম ভর, এখানে এ হচ্ছে ত্বরণ, এখানে এফটা হচ্ছে ত্বরণ, বাট প্রতীকটা শুধু চেঞ্জ করে দিছে। বইয়ে তোমাদের দেখবা যে শুধু প্রতীকটা চেঞ্জ করে দিছে। আমরা 9, 10 এইভাবেই করে আসছি, জাস্ট এইখানে একটু খালি প্রতীক চেঞ্জ করে দিছে। তাহলে আমাকে বলো তো এই জিনিসটা আমরা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা? ক্লিয়ার ভাইয়া? ইফতিকার আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া, আদনিন আহমেদ বলছে ক্লিয়ার ভাইয়া, আমাকে বলো। একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, সকলে বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাইতেছি, একজন বলতেছে আরেকবার বুঝুন। ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা ভরবেগ মানে কি ভাইয়া? ভর ইন্টু বেগ। তাহলে আদি ভরবেগ মানে কি ভাইয়া? ভর ইন্টু আদি বেগ ইউ। শেষ ভরবেগ মানে কি ভাইয়া? ভর ইন্টু শেষ বেগ ভি। তাহলে শেষ ভরবেগটা দাঁড়াইলো এম ভি, আদি ভরবেগটা দাঁড়াইলো এম ইউ। আমাকে বলছে ভরবেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনটা কিভাবে বের করব? শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলে পরিবর্তন বের করতে পারবো। আমাকে বলছে পরিবর্তনের হার নির্ণয় করতে, হার মানে সময় দ্বারা ভাগ।
সময় দ্বারা ভাগ দিছি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। এই বস্তুটার উপর তুমি কত বল প্রযুক্ত করছো? এফ বল প্রযুক্ত করছো। তাহলে এইটা ইজ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক প্রযুক্ত বল এফ এর সমানুপাতিক। এখন আমরা জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করছি। উপরে যে দেখো, উপরে যে রাশিমালাটা আছে এখান থেকে এম কমন নিছি। এম কমন নিলে দাঁড়ায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, কারণ এখানে এম আছে এই জন্য আমরা এম কমন নিছি। আর ভি মাইনাস ইউ ভাগ টি সমান আমরা কি বলতে পারি ভাইয়া? এ ত্বরণ এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি, জাস্ট ওইখানে লিখে দিচ্ছি। এরপর এই যে সমানুপাতিক চিহ্নটা আছে এটাকে তুলে দিতে হবে। তো এইটাকে তুলে আমরা দিয়ে সমান চিহ্ন বসাবো। তো এটাকে তো এমনি এমনি তুলে দিতে পারি না, ওইটাকে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন বসাইতে গেলে অবশ্যই একটা ধ্রুবক লাগবে। সেই ধ্রুবকটাকে ধরছি আমরা কে। কে এখানে কি ভাইয়া? কে কি হচ্ছে? এখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কে একটি সমানুপাতিক ধ্রুবক, এভাবে সাইডে লিখে দিবা, কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আমার সমীকরণটা দাঁড়ালো এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ। তো এই সমীকরণে যদি আমি কে এর মানটা কোনোভাবে বসাইতে পারি তাহলে আমরা বল এফ এর মানটা পেয়ে যাব। তো কে এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? কে এর মানটা বের করার জন্য আমাকে একক বলের সাহায্য নিতে হবে। একক বলটা কি ভাইয়া? একক বল হচ্ছে যে এই যে মুছে দিচ্ছে এই জিনিসটা, আসলে সমস্যা নেই। একক বল হচ্ছে যে 1 কেজি ভরের একটা বস্তুর উপর যদি একটা কোনো বল ক্রিয়া করার পর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাহলে সেই বলটাকে বলা হয় একক বল। তাহলে বস্তুর ভরের মান কত হইবে? 1, ত্বরণের মান কত হবে? 1, তাহলে বলের মান কত হবে? এফ এর মান হবে, তাহলে তখন এফ এর মান হবে, এফ এর মানটাও হবে 1। তো এই যে তিনটার মান, এই তিনটা মান আমি 1 নং সমীকরণে বসাই দিছি। বসাই দিলে আমরা কে এর মানটা পেয়ে যাব। কে এর মানটা দেখো পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? এফ এর মান বের করা। এফ এর মান বের করতে গেলে কে লাগবে? কে এর মান তো আমরা বের করছি, বের করে এই সমীকরণে বসে যদি দেই কে এর মানটা, তাহলে দাঁড়াবে বল ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু দাঁড়াবে এম এ, বস্তুর ভর ইনটু ত্বরণ। সকলে বলছে ক্লিয়ার ভাইয়া? এই প্রমাণগুলো তো তোমাদের এসএসসি তে করে আসার কথা। এই প্রমাণগুলো আমরা এসএসসি তে করে আসছি, এটা তো তেমন কঠিন না। আচ্ছা আমি মুছে দিতেছি এই জিনিসটা। তাহলে আমরা একটা রচনামূলক পেয়ে গেলাম। 8 মার্কের কোশ্চেন, কিন্তু এটা একদম খুব ছোট একটা কোশ্চেন। এগুলো আমরা এসএসসি তে করে আসছি, কোনো প্যারার কোশ্চেনই না এগুলা। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইলাম? দ্বিতীয় সূত্র থেকে পাইলাম বল এফ ইজ ইকুয়াল টু এম এ। এই রাশিটা কই থেকে আসছে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। এখানে বল এফ এর জায়গায় পি থাকতে পারে এবং ত্বরণ এর এই যে এর জায়গায় এফ থাকতে পারে। প্রমাণটা দুই ভাবে আসতে পারে, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, অথবা আসতে পারে যে বল পি ইজ ইকুয়াল টু এম এফ। খালি যদি শুধুমাত্র রাশিমালাগুলোর প্রতীকটা করে চেঞ্জ করে দিচ্ছে, দেখো এই যে প্রতীকটা করে চেঞ্জ হয়ে গেছে, আর কিছুই না। একই, দুইটার প্রমাণ একই ভাবে করা যাবে, দুইটার প্রমাণ একই। এরপর একটু ফোকাস করো। এরপর তোমাদের একটা 3 মার্কের কোশ্চেনের অ্যান্সার দিতে আসি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত বিভাগের কোশ্চেন। তো এই কোশ্চেনটা হচ্ছে যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। আচ্ছা দ্বিতীয় সূত্রটা কি ভাইয়া? দ্বিতীয় সূত্র আমরা বললাম যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এইটা তো পাইলাম দ্বিতীয় সূত্র থেকে। তো দ্বিতীয় সূত্র থেকে আমাদেরকে প্রথম সূত্রে যাইতে হবে। প্রথম সূত্রটা কি বলছিল? প্রথম সূত্রটা বলছিল যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং চলমান বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ আমি যদি বস্তুর উপর বল প্রযুক্ত না করি তাহলে সেই স্থির বস্তুটা স্থির থাকবে, অথবা যে বেগে চলমান একটা বস্তু আছে সেইটা নির্দিষ্ট একটা সময় পর একই বেগ থাকবে, মানে 1 সেকেন্ড পরও ওই বেগ থাকবে, 2 সেকেন্ড পরও ওই বেগ থাকবে, 3 সেকেন্ড পরও ওই বেগ থাকবে। তাহলে আমাদেরকে দেখাইতে হবে কি ভাইয়া? এখান থেকে দেখাইতে হবে যে তার আদি বেগটা এবং শেষ বেগটা যেন সমান থাকে। কারণ আমি বল যদি প্রযুক্ত না করি, এফ এর মান যদি 0 হয় তাহলে এফ এই যে এম, আমি একটু এইটাকে মুছে দিতেছি। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা ছিল ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ওটা তো দেখাইছি তোমাদেরকে। এরপর বলতেছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই যে সূত্রটা আমরা লিখছি এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে যে পাইছি। তো এখান থেকে আমাকে প্রথম সূত্র প্রতিপাদন করতে বলবে। প্রথম সূত্রে কি বলছে ভাইয়া? প্রথম সূত্রে বলতেছে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে। তো বলের মান যদি 0 হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে। আচ্ছা স্থির বস্তু স্থির থাকার অর্থ কি?
তার আদিবেগ শেষ বেগ সমান হলে বস্তুটা স্থির, ওই বস্তুটার উপর বল যদি শূন্য হয় তাহলে বস্তুটা স্থির থাকবে, অথবা তার আদিবেগ শেষ বেগ সমান হলে বস্তুটা স্থির থাকবে। আমাদেরকে দেখাইতে হবে এখানে তার আদিবেগ এবং শেষ বেগটা সমান কিনা। তাহলে 0m ইন্টু এ সমান কি ভাইয়া, v মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন একটু ফোকাস করো, 0 সমান mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। এটাকে ক্যালকুলেট করো, আর গুণ করো, 0-এর সাথে সামথিং গুণ করলে 0 সমান mv মাইনাস mu। এখন এখান থেকে একটা কাজ করতে পারো, এমটা কমন নিতে পারো, এমটা কমন নিতে পারো, বা তোমরা এইখানে এই লাইনটাতে এভাবে ক্যালকুলেট করবা, একবারে জাস্ট করে দিতেছি। দেখো যে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি উপরে আছে m গুণ অবস্থায়, m গুণ অবস্থায় আছে। তো আমরা এই v মাইনাস ইউ ওইটাকে রাখলাম, আর এই m ভাগ টি এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। তো 0 এটা আছে ভাগ, এই পাশে আসলে কি হবে ভাইয়া, গুণ। তো গুণ গুণ মানে কি, উল্টে দেওয়া, টি যাবে উপরে, নিচে চলে যাবে m সমান v মাইনাস ইউ। তো 0-এর সাথে সামথিং গুণ করো, ভাগ করো, রেজাল্ট কি দাঁড়াবে ভাইয়া, 0 দাঁড়াবে। 0 সমান v মাইনাস ইউ, অতএব v সমান সমান কি দাঁড়াইতেছে, ইউ। দেখো মাইনাস ইউটাকে এই পাশে আনছি, প্লাস ইউ হয়ে গেছে। তো এই যে বস্তু যদি আমি বল প্রযুক্ত না করি, বা তারপর যদি বাহ্যিক বল প্রযুক্ত না করি, এই যে বলের মান যদি 0 হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, বা যে বেগে বস্তুটা চলতেছে তার বেগটা কিন্তু চেঞ্জ হবে না। 1 সেকেন্ড পরও তার বেগ হইবে ওইটা, 2 সেকেন্ড পরও তার বেগ হবে ওইটা, 3 সেকেন্ড পরেও তার বেগ হবে ওইটা। দেখো তো এই যে ভি সমান ইউ দাঁড়াইছে, মানে আদি বেগ এবং শেষ বেগ সমান দাঁড়াইতেছে। এটা হচ্ছে প্রথম সূত্রের প্রতিপাদন হয়ে গেল। প্রথম সূত্রে বলছিল যে বেগে চলতে থাকবে ওই বেগে বস্তুটা 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড পর ওই বেগে হবে। দেখো ভি সমান ইউ দাঁড়াইলো, এটার মানে কি, আদি বেগ যেটা শেষ বেগ সেইটা, 3 সেকেন্ড পরও বেগ ওইটা, 4 সেকেন্ড পরও ওইটা, 5 সেকেন্ড পরও ওইটা। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটাকে আমি একটু মুছে দিতেছি, তাহলে এই 3 মার্কের কোশ্চেনের অ্যান্সার হইল। এইবার আমরা একটু সামনের দিকে যাই, এবার একটু আমরা সামনের দিকে যাই। নিউটনের গতির তৃতীয় সূত্র। তো তৃতীয় সূত্রটা কি, এটা আমরা তো সকলে জানি, এগুলো তো সবগুলো এসএসসি তে পড়া। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমি যদি এই বোর্ডটাকে বল অ্যাপ্লাই করি, দেখো বল অ্যাপ্লাই করলাম, ও ঠিক পরিমাণ আমাকে ধাক্কা দিতেছে, কিন্তু অবশ্যই ধাক্কার একটা বল দিতেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা বস্তুর উপর যদি বল প্রযুক্ত করি, ও আমাদেরকে একটা বল দেয়। তো আমি বস্তুটাকে যে বল প্রযুক্ত করতেছি এটাকে বলা হয় প্রযুক্ত বল, আর ও যে বলটা দিয়ে আমাকে ধাক্কা দিতেছে ওই বলটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। তো এটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, বাট ক্রিয়া বল যে দিকে কাজ করবে প্রতিক্রিয়া বল হবে তার বিপরীত দিকে। আমি সূত্রটা আগে লিখে দিই, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত ক্রিয়া রয়েছে। ধরো এই যে একটা বস্তু, এটা তোমার মাটির উপরে একটা বস্তু আছে। তো এই বস্তুটার ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে, ধরলাম তার ওজন ডাব্লিউ কাজ করতেছে খাড়া নিচের দিকে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তার ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে। ওজন বলটা ভাইয়া কি বল, এটা হচ্ছে ক্রিয়া করতেছে মাটির দিকে, ওজন বলটা ক্রিয়া করতেছে মাটির দিকে, এটা হচ্ছে ক্রিয়া বল। তো প্রতিক্রিয়া বলটা কোন দিক বরাবর কাজ করবে, ক্রিয়া বল যে দিক দিয়ে কাজ করবে প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে। দেখো এটার ডিরেকশন কিন্তু প্রতিক্রিয়া বলের বিপরীত, এই যে বিপরীত দিকে কাজ করতেছে। কিন্তু এই যে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, ক্রিয়া বল যেটা, প্রতিক্রিয়া বলের মানও হইবে অবশ্যই এমজি পরিমাণ হবে। কিন্তু ক্রিয়া বল যেদিকে কাজ করতেছে প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে কাজ করতেছে বলে এটার সামনে একটা মাইনাস দিতেছি। কেন মাইনাস দিতেছি, কারণ দেখো বল, ক্রিয়া বল এটাও একটা ভেক্টর, প্রতিক্রিয়া বল এটাও একটা ভেক্টর। তো দুইটা ভেক্টর, একটা ভেক্টর যেদিকে কাজ করতেছে আর একটা ভেক্টর তার বিপরীত দিকে কাজ করতেছে। এর মানে কি ভাইয়া, এই দুটো পরস্পরের বিপরীত ভেক্টর। আমি কিন্তু ভেক্টর চ্যাপ্টারে পড়াইছিলাম যে বিপরীত ভেক্টর দ্বয়ের মাঝে যে দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত হয়, আমি পড়াইছিলাম যে এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা কি ভাইয়া, মাইনাস এ ভেক্টর, আমি কিন্তু পড়াইছিলাম। তো এই জন্য ক্রিয়া বল যদি পজিটিভ হয় প্রতিক্রিয়া বলটা হবে নেগেটিভ। তো এই চিহ্নটা কই থেকে আসলো, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। তো
এই যে নিউটনের গতির তৃতীয় সূত্র আছে, এই তৃতীয় সূত্র থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রতিপাদন দেখব, সেটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই প্রতিপাদনটা দেখব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিপাদন, বই খুললে দেখবা যে কতবার এটা আসছে। ও সরি, আহা ভুল করে ফেলাইছি। এই তৃতীয় সূত্র থেকে আসে যে ভরবেগের নিত্যতার সূত্রটা কই মার্কার, ভরবেগের নিত্যতার সূত্রটা প্রতিপাদন করতে বলবে। তো ভুল হয়ে গেছে ভাইয়া, মিস্টেক হয়ে গেছে। তৃতীয় সূত্র থেকে তোমাকে প্রতিপাদন করতে হবে যে বস্তুর ভরবেগের নিত্যতার সূত্রটা প্রতিপাদন করতে হবে। এটা আমরা 9 10-এ পড়ে আসছি। তো ভরবেগের নিত্যতার সূত্রটা কি? ভরবেগের নিত্যতার সূত্র, এটাকে আমি আরেকটু এক্সপ্লানেশন, আগে সূত্রটা লিখে দিতেছি, এরপর এক্সপ্লানেশন দিতেছি। একাধিক বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ভিন্ন, অন্য কোনো বল কাজ না করলে বল কাজ না করলে বস্তুদ্বয়ে ভরবেগের পরিবর্তন হয় না। দেখো ভরবেগের সূত্রটা, নিত্যতার সূত্রটা হচ্ছে যে একাধিক বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল ভিন্ন, অন্য কোনো বল কাজ না করলে বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে, অর্থাৎ তাদের ভরবেগের পরিবর্তন হয় না। তো সূত্রটাকে একটু এখানে ব্যাখ্যা করে দিতেছি। তো ধরো এই যে একটা বস্তু আছে আমার কাছে, এই বস্তুটার ভর হচ্ছে m1, তো এই বস্তুটা e1 আদিবেগ নিয়ে এই দিক বরাবর যাত্রা শুরু করছে। সামনে আর একটা বস্তু আছে, সেটা হচ্ছে m2 ভর বিশিষ্ট একটা বস্তু, যার আদিবেগ হচ্ছে u2, তো এইটাও এই দিক বরাবর এই বেগ নিয়ে যাত্রা শুরু করছে। একটা সময় দেখো এখানে এই u1 এর মানটা কিন্তু u2 এর চেয়ে বড়, তো যেহেতু u1 এর মান u2 এর চেয়ে বড়, তো এই আশা করি এই আস্তে আস্তে যাবে, আর এই যে m2 জোরে 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 যাবে, একটা সময় আসবে দুইটা ঠাস করে মিলিত হবে। তো ধরলাম এই জায়গায় যে তারা m1 এবং m2 এই জায়গায় যা মিলিত হলো বা এদের মধ্যে সংঘর্ষ ঘটলো। তো সংঘর্ষ ঘটা মানে কি ভাইয়া? সংঘর্ষ ঘটা বা মিলিত হওয়া মানে কি? এই m1 বস্তুটা m2 বস্তুটাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দেওয়া মানে কি ভাইয়া? বল প্রয়োগ করা। ধরলাম সে f1 বল প্রয়োগ করলো বা f বল প্রয়োগ করলো। এখন আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে পড়ে আসলাম, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। তো m2 বস্তু কি চেয়া দেখবে, ও কি করবে যে ও বলতেছে তুই আমাকে f বল পরিমাণ বল দিলি, ক্রিয়া বল দিলি, আমি কি প্রতিক্রিয়া বল দেব না? ও অবশ্যই প্রতিক্রিয়া বল দেবে। ও প্রতিক্রিয়া বল দেবে কোন দিকে? ক্রিয়া বলের বিপরীত দিকে। m1 বলের ক্রিয়া এই দিক, ওর প্রতিক্রিয়া বলটা হবে তার বিপরীত দিক বরাবর, অর্থাৎ এই বরাবর হবে প্রতিক্রিয়া বল। তো এই প্রতিক্রিয়া বলটাও হবে f, বাট ক্রিয়া বল যেদিকে কাজ করে প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে কাজ করে বলে ওর সামনে একটা আমাদেরকে মাইনাস দিতে হবে। একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি। তা এখন আমি বলতে পারি না যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান, যে f ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল হচ্ছে f, এই দুটো সমান এবং একটা অপরটার বিপরীতমুখী। তো আমাকে বলতেছে একাধিক বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন, অন্য কোনো বল কাজ না করলে বস্তুদ্বয়ের ভরবেগের পরিবর্তন হয় না বা আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে। তো এই যে বস্তুটার, এই যে বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি কোনটা হবে বলো তো দেখি? অবশ্যই এই যে আদি ভরবেগ m1 বস্তুর ভর হচ্ছে, সরি m1 বস্তুর আদি ভরবেগটা হবে ভর ইনটু বেগ, m1 ভর, বেগ হচ্ছে u1। তো এইটা হচ্ছে m1 বস্তুর আদি ভরবেগ। এই যে m2 বস্তুর আদি ভরবেগটা কোনটা হবে? অবশ্যই ভর ইনটু বেগ হবে। m2 বস্তুর ভর হচ্ছে m2, আদি বেগ হচ্ছে u2। আমাকে বলতেছে এই বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি, বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি। তো এই দুইটার এই জন্য আমি ভরবেগের সমষ্টি বা যোগ করলাম। তো এই দুইটা বস্তুদের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। এটা দেখা যাইতেছে না সম্ভবত, এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি এবং বলতেছে শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। তো এই বস্তুদের যে ধাক্কা লাগছে, তো ধাক্কার পরে বস্তুদের দেখো তো ভাইয়া, ধাক্কা তো লাগছে, তো ধাক্কার পর এই যে m1 বস্তুটা
এই বস্তুটা এম টু বস্তুটা এই যে ইউ টু বেগ নিয়ে এই দিক বরাবর যাত্রা শুরু করবে, আর এম ওয়ান বস্তুটা এই ভি ওয়ান বেগ নিয়ে, সরি এটা ভি টু হবে, তো ভি ওয়ান বেগ নিয়ে চিত্রটা একটু খারাপ হয়ে গেছে। দেখো এদের যে ধাক্কা হয়েছে, ধাক্কার পরে এম ওয়ান বস্তুটা একটা বেগ নিয়ে এই দিক বরাবর যাবে, তো ধরলাম সেটা হচ্ছে ভি ওয়ান বেগ নিয়ে যাইতেছে। এম টু বস্তুটাও একটা বেগ নিয়ে এই দিক বরাবর যাবে, তো এম টু বস্তুটা ধরলাম যে সে ভি টু বেগ নিয়ে এই দিক বরাবর এখন যাইতেছে ধাক্কার পর। তো আমাকে বলতেছে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হইতে হবে, ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তো আদি ভরবেগ মানে কি ভাইয়া? এই যে এম ওয়ান ইউ ওয়ান, এই বস্তুটার আদি ভরবেগ, এবং এই বস্তুটার আদি ভরবেগ মানে কি ভাইয়া? এম টু ইউ টু। আমাকে বলতেছে আদি ভরবেগ দ্বয়ের সমষ্টি, এই দুইটা বস্তুর আদি ভরবেগ দ্বয়ের সমষ্টি এটা সমান কি হবে? বস্তু দ্বয়ের শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। শেষ ভরবেগ মানে কি ভাইয়া? ভর ইন্টু শেষ বেগ। এই যে ভি ওয়ান, এম ওয়ান বস্তুর বেগটা হচ্ছে ভি ওয়ান, দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি সমান চিহ্নটা এখানে দিতেছি। এই যে ভর, একটু ক্যামেরাটা সরা যাবে? আচ্ছা থাক। এই যে এম ওয়ান বস্তুর ভর হচ্ছে এম ওয়ান, এর শেষ বেগ কি? ভি ওয়ান। আচ্ছা ঠিক আছে, এই বস্তুটার ভরটা কি ভাইয়া? এম টু, এর বেগটা কি ভাইয়া? এম টু, এই যে ভি টু। তো এই যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি এটা সমান হবে, আমাকে এইটা জাস্ট প্রতিপাদন করে দেখাইতে হবে এইখানে। তো আমরা জানি ক্রিয়া বল প্রতিক্রিয়া বল যেহেতু সমান, তাহলে আমরা জানি কি ভাইয়া? বল এফ, এই যে হচ্ছে ক্রিয়া বলটাকে এফ ওয়ান ধরলাম, প্রতিক্রিয়া বলটাকে এফ টু ধরছি। তো এফ ওয়ান এবং এফ টু সমান, বাট একটা অপরটার বিপরীতমুখী। এটা তো আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে পাইলাম। এবার এফ ওয়ান সমান কি জানি ভাইয়া? বল এফ সমান কি? ভর ইন্টু ত্বরণ। তাহলে এফ ওয়ান মানে এম ওয়ান ইন্টু এ ওয়ান, এফ টু সমান কি ভাইয়া হবে? এফ এম টু ইন্টু এ টু হবে, কারণ বল এফ সমান সমান আমরা এম এ জানি, একটু আগে তো শিখেছিলাম যে বল এফ সমান সমান এম এ। এখন একটু ফোকাস করো, এম ওয়ানটাকে ঠিক রাখলাম। এখন ত্বরণ এ ওয়ান মানে কি? ত্বরণ মানে কি? ত্বরণ সমান সমান আমরা সূত্র জানি যে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এ ওয়ান সমান আমি লিখতে পারি যে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ভাগ টি ওয়ান। টি ওয়ান তো এখানে না হবে না, যে বস্তুটা একই সময় যা যাত্রা, এই যে সংঘর্ষ লাগবে, এইখান থেকে যে সময় লাগবে এম টু যে একই সময় দেয়া এখানে সংঘর্ষ করবে, তো ধরলাম ওইটা টি সময়। তাহলে আমি বলতে পারি যে এইটা ইজুকাল টু এম টু এখানে রেখে রাখলাম, এ টু সমান কি জানি ভাইয়া? এ টু সমান কি? ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টু, তাহলে এ টু সমান ভি টু মাইনাস ভি টু মাইনাস ভি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই টি। এখন একটু ফোকাস করো, এই যে টি কাটাকাটি করা যায়, নিচের সংখ্যা এই টিটাকে ওই পাশের দিয়ে পাঠিয়ে দিলে গুণ হবে, তো উপরের ভাগটি আর নিচের ভাগটি কাটাকাটি করা যায়। তা আমি বলতে পারি কি? এম ওয়ান এর সাথে এইটা গুণ করে দাও, যে ভি ওয়ান মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এম ওয়ান ইউ ওয়ান সমান, এটা দেখো গুণ করে দাও, এম টু এর সাথে ভি টু গুণ করে দাও, ভি টু প্লাসে মাইনাসে মাইনাস এম টু ইউ টু। তাহলে আমি বলতে পারি যে এম ওয়ান ভি ওয়ান। দেখো আমি একটু ফোকাস করি, দেখো আমাদের প্রতিপাদন করতে বলবে কোনটা? এইটা প্রতিপাদন করতে বলবে। তো আমাকে বলতেছে আদি ভরবেগ দ্বয়ের সমষ্টি লাগবে। তো আদি ভরবেগ মানে কি ভাইয়া? এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। আদি ভরবেগ মানে আদি ভর ইন্টু আদি বেগ। তো দেখো এই যে ভর ইন্টু আদি বেগ, এই যে ইউ ওয়ান আদি বেগ, ইউ টু হচ্ছে আদি বেগ, এই দুটোকে আমাদের একসাথে রাখতে হবে। এবং শেষ ভরবেগ বলছে, শেষ ভরবেগ মানে কি? ভর ইন্টু শেষ বেগ, এই যে ভর ইন্টু শেষ বেগ, তো এই শেষ ভরবেগ দুটাকে একসাথে রাখতে হবে। তো আমরা এই দুটাকে একসাথে রাখবো এবং এই দুটাকে একসাথে রাখবো। তো দেখো এটাকে যদি একসাথে রাখি, এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, একটু ফোকাস করো, আমি একটু মাইনাস কমন নিতেছি, আমার একটু রং হয়ে গেছে। রংটা কিরকম? এইখানে চিহ্ন মাইনাস দিতে ভুল হয়ে গেছে, তো আমি এখানে মাইনাস দিইনি, এই জন্য আমি করতেছি যে প্রতিপাদনটা এরকম আসতেছে কেন? এখানে মাইনাস দিছি বাট পরের লাইনে দেইনি, তাহলে এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এবার একটু ফোকাস করো, এই যে এম ওয়ান ভি ওয়ান এটাকে একসাথে রাখলাম, এবং এই এম টু ভি টু এইটাকে এই পাশে আনলাম, এই যে মাইনাসটাকে এই পাশে আনলাম। কেন এইটাকে এক পাশে আনলাম ভাইয়া? কারণ আমাকে দেখাইতে হবে শেষ ভরবেগ আদি ভরবেগ সমান দেখাইতে হবে। এটা হচ্ছে শেষ ভরবেগ, এবং আদি ভরবেগ কি ভাইয়া? এই যে এম টু ইউ টু এবং এম ওয়ান ইউ ওয়ান, এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাসটা হয়ে যাবে প্লাস এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এইটা হচ্ছে আমাদের প্রতিপাদিত হয়ে গেল। দেখো এই যে সূত্র প্রতিপাদিত হয়েছে।
যে আদি ভরবেগের সমষ্টি m1 এই যে m1u1 প্লাস m2u2, এইটা হচ্ছে আদি ভরবেগ, এই দুইটার বস্তুর আদি ভরবেগের সমষ্টি, বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি, এবং এই যে m1v1 এটা হচ্ছে শেষ ভরবেগ, এটা বস্তুটা দ্বিতীয় বস্তুটার শেষ ভরবেগ, তো শেষ ভরবেগের ভরবেগ দ্বয়ের সমষ্টি সমান। এটাই হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতার সূত্রটা। তো আশা করি এই জিনিসটা বুঝছি। তো আজকে লেকচারটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতেছি না, তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।